যে বাংলাদেশ হচ্ছে সেটাই হয়তো মানতে চাইছে না এরা, এবং ইউনূসের সরকার হয়তো সেটাতেই মদত দিচ্ছে যেহেতু পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ হয়েছে। একটা মূল কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে যে নতুন প্রজন্মটা তৈরি হয়েছে তাদেরকে ইতিহাসটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তারা ভুলে গেছে যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন পাকিস্তান ব্রিটেনকে যে টেলিগ্রামটা বা চিঠিটা পাঠিয়েছিল সেখানে লেখা ছিল উইথ আটমোস্ট গ্রিফ। পাকিস্তান একেবারেই সন্তুষ্ট হয়নি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং এর আগে পাকিস্তান একাধিক যখন ওখানে ভূমিকম্প হয়েছে বা বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটির সময় প্রচুর মানুষকে ত্রাণ না দিয়ে হত্যা করেছে। ওখানকার পাকিস্তানি সামরিক বাহিনীর মাধ্যমে ওখানকার বহু বাংলাদেশি মেয়ে বোনরা ধর্ষিত হয়েছেন, ওখানকার বহু মানুষকে অনৈতিকভাবে খুন করেছে পাকিস্তান। সেই ইতিহাসগুলো তো মানতে চায়নি একসময় ইউনূসের এক সাকরেত, তিনি বলেছেন বীরঙ্গনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনার কাছে আরো একটা প্রশ্ন থাকছে, আপনি বলছেন ধ্বংসলীলা বা রাষ্ট্রদ্রোহিতার কথা। যদি এই ধরনের একটা ধ্বংসলীলা চালানো হয় একজন বঙ্গবন্ধুর, যিনি বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে বা মিউজিয়ামে এই মুহূর্তে, তাহলে রাষ্ট্র কি ব্যবস্থা নিতে পারত? একজনও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। কে গ্রেফতার হলো? যেটা প্রতিবাদ করেছে। এইটা আপনাকে কতটা আঘাত করছে একজন শিল্পী হিসেবে? দেখুন, যে কোনো জায়গাতেই আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা জাতির জনক হন বা জাতির যারা ফাউন্ডার হন, লিডার হন, তারা বিয়ন্ড রিজনেবল ডাউট হন না। আমাদের দেশেও কিন্তু গান্ধীজিকে নিয়ে ক্রিটিসিজম রয়েছে, আমাদের দেশেও আম্বেদকরের সমালোচনামূলক লেখা রয়েছে, এবং এটাই গণতান্ত্রিক পরিবেশের নিয়ম। আমাদের দেশে কিংবা যে কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশেই এই মুক্ত পরিবেশটা দেওয়াটা যে কোনো রাষ্ট্রের কাম্য। কিন্তু এখন ওখানে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে, আপনাকে যদি বাংলাদেশি হিসাবে নিজেকে স্বীকার করতে হয় তাহলে বাংলাদেশ যে উগ্র মৌলবাদী পাকিস্তান পন্থা প্রমোট করছে আপনাকে সেই সুরে কথা বলতে হবে, না হলেই আপনি রাষ্ট্রদ্রোহী। তার মানে বাংলাদেশ নিজের রাষ্ট্রের ডেফিনিশনটা চেঞ্জ করে এখন পাকিস্তানের উর্দু ভাষাভাষী যে ধর্মীয় মৌলবাদ, যে উগ্র পন্থা, সেই উগ্র পন্থাকেই নিজের রাষ্ট্রের ডেফিনিশনে ধরে নিয়েছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে মানে বাসভবনে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তার উপরে কিন্তু প্যালেস্তাইনের পতাকা উড়েছে, আইসিসির পতাকা উড়েছে। তাহলে তাদের যে মদত আছে এটা আর সত্যি নতুন করে আর বলার অপেক্ষা থাকছে না। কিন্তু যখন শিল্পী প্রতিবাদ করছেন, এবং তিনি এর আগে নয়, যখন অগাস্টে যখন সরকারের পতন হয়েছিল তিনি তখনও প্রতিবাদ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন, আর এবার তাকে বলা হচ্ছে যে তিনি দেশ বিরোধী কাজ করছেন। তাহলে প্রতিবাদ করার মাসুল তাকে দিতে হচ্ছে। কিন্তু যদি প্রতিবাদ করতেই হয় তাহলে প্রতিবাদের ভাষাটা কি হওয়া প্রয়োজন? দেখুন, এই মুহূর্তে প্রতিবাদের ভাষাটা কি হওয়া প্রয়োজন, মানে প্রতিবাদ করা যাবে কিনা এটাই একটা অদ্ভুত জায়গায় চলে গেছে। খুব একটা ইন্টারেস্টিং, আমি গতকাল একটা ডেটা তারা প্রকাশ করেছে, আমি দেখছিলাম যে মেয়েদের ক্রীড়া টিমকে তারা অশ্রদ্ধা করেছে, যে মেয়েদেরকে ফুটবল খেলা যাবে না এই ধরনের কটু মন্তব্য তারা করেছে, সেই ফুটবল টিমটাকেই তারা নাকি আগামী যে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান আছে সেইখানকার যে জাতীয় সম্মান, সেই সম্মানে সম্মানিত করছে। তার মানে এদের এখন একটা মুখোশ তৈরি হয়েছে। একটা মুখোশ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এটা প্রমাণ করতে চায় বাংলাদেশ যে আমরা খুব সেকুলার আছি, আমরা মহিলাদের উন্নয়নের কথা বলছি ইত্যাদি ইত্যাদি। আর ভিতরে তাদের ইন্টারনাল মুখোশটা হচ্ছে যে তারা মেয়েদেরকে একেবারে বোরখা পরিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছে, মেয়েরা যাতে পড়াশোনার আলোতে না আসে সেই ব্যাপারে তারা সক্রিয় ভূমিকা রাখছে, এবং মেয়েরা খেলাধুলা সহ অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এখানে একটু বিরত করবো, আমাদের পিসিআর টিমকেও বলবো যে ছবিটা আমরা সকাল থেকে দেখিয়েছি যে একজন মহিলা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, সেই জয় বাংলা স্লোগান দেওয়ার পর তাকে প্রকাশ্যে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে রীতিমতো সামনে রেখে বালি ছোড়া হচ্ছে, তার কাপড় ধরে টানা হচ্ছে, একদম মানে একদল যুবক মিলে তাকে কিভাবে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করছে সেই ছবিটাও আমরা একবার একটু দেখাবো। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, দেবশ্রী চক্রবর্তী, লেখক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। দেবশ্রীদির স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবিটা দেখাচ্ছি আমরা একটু বড় করেও দেখাতে পারি, সেই ছবিটা আজ প্রকাশ্যে যেভাবে একজন মহিলাকে হেনস্থা করা হচ্ছে, দেখুন একবার ছবিটা। তার অপরাধ একটাই যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। দেখুন একবার ছবিটা। পিঙ্কি, এই ছবিটাই তো অনেক কথা বলে দিচ্ছে যে এভাবে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তিনি দিয়েছিলেন, তারপরে পরিণতি। একদম। আমি একটু দেবশ্রীদির কাছে যাবো। দেবশ্রী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, লেখক। দেবশ্রীদি, এই ছবিটা, যে ছবিটা দেখা যাচ্ছে একজন মহিলাকে ঘিরে ধরে কয়েকজন যুবক ইট বালি পাথর মারছে, আরো জানি না এই ক্যামেরা বন্ধ হওয়ার পর আরো কত কি হয়েছিল।
আপনি একজন লেখক, আপনাকে এই ছবিটা কতটা বিচলিত করছে? এটা আমাদের পাশের দেশ, এটা আমাদের আপন দেশ, আমাদের ভাই বোনেরা থাকে বলে আমরা এতদিন পর্যন্ত মনে করতাম, সেই দেশের ছবি এটা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। আমাদের একটা কথা ভুললে চলবে না যে দক্ষিণ পূর্ব এশিয়া একটি বৃহৎ শক্তির উত্থান হচ্ছে, এবং তা হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের প্রতি এখন কিন্তু পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো প্রত্যেক দেশের নজর রয়েছে, এবং যে কোনো ভাবে ভারতকে শেষ করার একটা পরিকল্পনা কিন্তু চলছে চারদিকে। একটা সেলে যখন ক্যান্সার ধরে তখন চারপাশে সবকটা ভালো সেলেও কিন্তু সে ক্যান্সারটা ছড়িয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ভারতের কিন্তু চারপাশে সে ক্যান্সার সেলগুলোকে তৈরি করা হচ্ছে। কালকে যখন মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়, সেই মুহূর্তে আমার অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র শিল্পী ইরানের তারেন আলী দুস্তির কথা আমার ভীষণভাবে মনে পড়ছিল। সময়টা ছিল 2022 সালে 13ই সেপ্টেম্বর। মাসা আমিনিকে যখন তেহরান মেট্রো থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয় হিজাব না পরার জন্য, এবং তারপরে যখন পুলিশ কাস্টাডির মধ্যে যখন তার অস্বাভাবিক মৃত্যু হয়, তখন সেই সময় কিন্তু এই ভদ্রমহিলা, যিনি হচ্ছেন বিখ্যাত অস্কার জয়ী একজন চিত্রশিল্পী তারেন আলী দুস্তি, তিনি এটা প্রতিবাদ করে একটা পোস্ট দিয়েছিলেন, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেম জিনিস আমরা দেখছি, বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে, একদম মানে যেটা জিহাদ বলি আমরা ইসলামিক ভাষায়, সেইভাবে। এইখানে আমি আরেকজনের কথা বলতে চাই, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট করাচি পাকিস্তান সাবিন মেহমুদের কথা বলতে চাই। সাবিন মেহমুদ একটা শো করতেন, অ্যান্ড আনসাইলেন্স ইন বালুচিস্তান, সেখানে তিনি বালুচিস্তানের উপর পাকিস্তানের অত্যাচারগুলোকে তুলে ধরতেন। করাচির রাস্তার মধ্যে তাকে গুলি করে মেরে দেওয়া হয়। আমরা আফগানিস্তান ফুটবল টিম, ক্রিকেট টিমের মহিলাদের টিমের ওপরে আমরা মানে নিষেধাজ্ঞা জারি করতে আমরা দেখেছি। সেখানে আমার ফানসুর বাসির বলে একজন মহিলা ক্রিকেটার আছেন, তিনি যখন একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাও আমার ভীষণভাবে এই মুহূর্তে মনে পড়ছে যে আহমদুল্লাহ ওয়াসিফ বলে একজন তালিবানের যে কালচারাল কমিশনের যিনি হেড ছিলেন, তিনি বলেছিলেন মহিলারা কোনো রকম খেলায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ শরীরটা দেখা যাবে তাতে। এতে মেয়েদেরকে রাস্তার মধ্যে যে হারে আমরা, এবার দেখুন সেম জিনিস বাংলাদেশে হচ্ছে, প্রকাশ্যে বেত্রাঘাত করা হচ্ছে কি জন্য? হিজাব না পরার জন্য। সেম জিনিস আমরা আফগানিস্তানে দেখেছি। এবার এরপরে তো বাংলাদেশের তো আমরা বুঝতেই পারছি যে চূড়ান্তভাবে মৌলবাদী উত্থান হয়েছে, এবং এরপরে বাংলাদেশকে শেষ করে দেওয়া হবে। শেষ করে দেওয়ার পরে তার প্রভাব কিন্তু ভারতবর্ষের উপরে চূড়ান্ত ভাবে পড়তে চলেছে, এবং একটা দেশে কট্টরপন্থায় আফগানিস্তানকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, যেভাবে অন্ধকার জগতের দিকে যাচ্ছে ডুবে। অরিত্র, এখানেই তো প্রশ্ন, আমাদের প্রতিবেশী একটা দেশ যাদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক ছিল, বা তাদের সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে একটা মানে বন্ধন, সেই বন্ধন একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল। কেন পৌলমী, ভাষার সম্পর্ক, আমরা দুটো দেশ একই ভাষা বলি, সেই ভাষা আমরা দেখতে পাচ্ছি পাশের দেশে সেই ভাষাকে, সেই সংস্কৃতিকে, সেই ভুলুণ্ঠিত করা হচ্ছে কার্যত। দেখুন, এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে, এখানে আরো একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নামও এক। এবং এখন যেটা দাঁড়িয়েছে যে বাংলা ভাষাটাকেই, যে ভাষার ওপর ভিত্তি করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিজের আইডেন্টিটি তৈরি করে, সেই ভাষাটাকেই তারা অস্বীকার করতে শুরু করছে। এবং আমরা এখানে শুধু গ্রেফতার দেখছি, আরো বেশ কিছু খবর গতকালই আমার কাছে এসে পৌঁছেছে, যেখানে ধরুন কিছু ছোট ছোট সিভিল সোসাইটি গ্রুপ, যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তারা এই হত্যালীলা ধ্বংস থামানোর জন্য ছোট ছোট ধরুন কোথাও কোনো পথনাটিকা আয়োজন করছেন, কিংবা কোথাও একটা গান গাইছেন রাস্তায় চারজন মিলে, সেইখানে গিয়ে পর্যন্ত তাণ্ডবলীলা চালানো হচ্ছে। অতএব এখানে একটা স্পষ্ট ব্যাপার হচ্ছে, আপনি আইদার ধর্মীয় মৌলবাদ এবং কট্টরপন্থার পক্ষে আসুন, অথবা আপনি ঘরে বসে থাকুন, এর বাইরে আপনার কোনো কণ্ঠ থাকবে না। এই জায়গাটায় যে ফ্রিডম অফ স্পিচের কথা, যেটা কনস্টিটিউশনে প্রত্যেক দেশের গণতন্ত্রেই বলা হয়েছে, সেইখানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই। এই মুহূর্তে আপনাকে যদি স্পিচ থাকতে হয়, তাহলে সেই স্পিচটা হতে হবে রাষ্ট্রের কথা। সেই রাষ্ট্রের কথাটা কে? ইউনূসকে, মোহাম্মদ ইউনূসকে যারা চেয়ারে বসিয়েছে, সেই ধর্মীয় উগ্রপন্থার যারা প্রোপাগেট করছেন, সেই দল বা সেই কমিউনিটির মানুষদের কথা আপনি বলতে গেলে মৌলবাদের কথাই বলতে হবে।